আসসালামু আলাইকুম। জেনজি সহ বাংলাদেশের মানুষের দ্বিতীয় যে মিশন, স্বাধীনতা মিশন, সেটা সম্পন্ন হয় 5ই আগস্ট, অর্থাৎ 36 জুলাই। আর এর একদিন পর থেকে, অর্থাৎ 7ই আগস্ট থেকে আমি আমার মিশন বিসিএস জার্নিটা শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে 7 তারিখ এবং এখন রাত 12টার বেশি বাজে, অর্থাৎ একটা 1:30 বাজে। আপনাদেরকে একটু দেন, রাত হচ্ছে 1:30 বাজে। হচ্ছে আমার চোখে ঘুম আসতেছে না, যেহেতু একটা মিশন নিয়েছি। ইনশাল্লাহ দেখা যাক মিশনটা কত দূর আমরা শেষ করতে পারি। তো এখন হচ্ছে আমি বাংলাদেশ বিষয় বলে একটা চ্যাপ্টার পড়বো। 2:30-এর মধ্যে দেখি চ্যাপ্টারটা শেষ করতে পারি কিনা, দেখা যাক। এবং কি বিষয় নিয়ে আলোচনা করেছি তার একটু সামারি হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং একদম কাল রাত 12টা পর্যন্ত আমি কি করেছি, এই ফুল ডে অর্থাৎ 24 ঘন্টার যে কী পড়াশোনা করলাম আর কীভাবে জার্নিটা এগিয়ে নিচ্ছি, এই বিষয়টা হচ্ছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা ইচ্ছুক আছেন তারা হচ্ছে সাথে থাকতে পারেন, মিশন বিসিএস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে 2:30-এ। থ্যাংক ইউ। ভেবেছিলাম একবারে 2:30 বাজে আপনাদের সাথে দেখা করব, বাট মনে হইলো যে আসলে 2:30টার দিকে দেখা করে কী পড়েছি এটা না বলে একবারে পড়তে থাকি, আপনারাও শুনুন, আমি হচ্ছে বলি। কারণ বিষয়টা তো এমন না যে হচ্ছে আপনাদের থেকে আমি হচ্ছে এই বিষয়টা ইনকাম করবো ইত্যাদি ইত্যাদি। জাস্ট হচ্ছে একটা, যেহেতু মিশন নিয়েছি, যে মিশনটা কীভাবে ঘটছে সেই বিষয়গুলো আপনাদের জানা উচিত। দেখি ফোনে যতটুকু সময় চার্জ আছে ততটুকু সময় আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি কিনা, যেহেতু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম। 1000 সাবস্ক্রাইবার না হলে লাইভ শেয়ারিং বা লাইভ স্ট্রিমিং করা যায় না, সেহেতু হচ্ছে ভিডিও করি এবং হচ্ছে এই বিষয়টা হচ্ছে আপনাদের সাথে পাবলিশ করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। যদি আমি হচ্ছে অনেকটা দূর এগিয়ে গিয়েছি, আমাদের হচ্ছে এখন আমি হচ্ছে অনেকটা টপিক পড়ে ফেলেছি বাংলাদেশ বিষয়াবলীর প্রিলিমিনারিতে। হচ্ছে আমি একটা কোচিংয়ে যে ভর্তি আছি, সেই কোচিংয়ের হচ্ছে থেকে যে আমাদের বই দেওয়া হয়েছে, সেই বইয়ের হচ্ছে মোটামুটি আমরা প্রায় অনেকটা টপিকই কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে কিছু টপিক বাকি। আজকে আমরা পড়ব এপ্রিল মাসের যে ঘটনা প্রবাহ, সেই বিষয়টা। এপ্রিল মাসের যে ঘটনা প্রবাহ, এপ্রিল মাসের ঘটনা প্রবাহগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এপ্রিল মাসে অনেকগুলো ঘটনা ঘটেছিল। এই যে মুক্তিযুদ্ধের যে এপ্রিল মাসের ঘটনাগুলো, সেই ঘটনা পার্ট বাই পার্ট আমরা জানবো। চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে 4 এপ্রিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডেট। সেই ডেটে হয়েছে কি, ঐতিহাসিক তেলিয়াপাড়া রণকৌশল, তেলিয়াপাড়া রণকৌশল, যাই হোক আমরা আগে জানি 4 এপ্রিল ঘটনাটা কী ছিল। 1971 সালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া চা বাগানে 4 এপ্রিল দেশকে স্বাধীন করার লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাধীনতা যুদ্ধের যে প্রথম বৈঠক, সেটি অনুষ্ঠিত হয় এই তেলিয়াপাড়া 4 এপ্রিল। এরপরে হচ্ছে এখানে হচ্ছে 27 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই বৈঠকে রণাঙ্গনকে 4টি সেক্টরে ভাগ করেছিল। আমরা জানি 11টি সেক্টর রয়েছে মুক্তিযুদ্ধে, বাট প্রথম যে ভাগটা হয়েছিল সেখানে 4টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে জেনারেল আতাউল গনি ওসমানী। এরপরে যদি আমরা যাই, এই 11 এপ্রিলের হচ্ছে ঘটনা, তাজউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ভাষণ আরও 3টি সেক্টর যোগ করেছিল। প্রথমে হচ্ছে 4 এপ্রিলে 4টি সেক্টরে ভাগ করেছে, এবং 11 এপ্রিলে তাজউদ্দিন আহমেদ আরও 3টা সেক্টর যোগ করে 7টি সেক্টর করেন। এবং 11 জুলাই কলকাতায় 8 নং থিয়েটারের সচিবালয়ে মোট 11টি সেক্টর ও 64টি সাব সেক্টরে হচ্ছে এটা ঘোষণা করে। কে করেছিল ঘোষণা? এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ প্রথম 3টা সেক্টর যোগ করছে। এরপরে হচ্ছে 8 নং থিয়েটার রোডের সচিবালয়ে, আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধকালীন যে সচিবালয়, সেটা কিন্তু বাংলাদেশে ছিল না, সেটা ছিল কলকাতায় 8 নং থিয়েটারের রোডে। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে 6 এপ্রিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেখানে হচ্ছে দিল্লির পাকিস্তান হাই কমিশনে কর্মরত KM শিহাবুদ্দিন, যিনি সেকেন্ড সেক্রেটারি, এবং আমজাদুল হক, প্রেস অ্যাটাচে, বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে সর্বপ্রথম এই তারা হচ্ছে পদত্যাগ করেন বাঙালি কূটনীতি হিসাবে। যাই হোক, এবার স্থান 10 এপ্রিল, স্থানটা হচ্ছে আগরতলা হচ্ছে কোথায়? আগরতলা কিন্তু ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা, ঠিক আছে। অন্য নাম প্রবাসী অস্থায়ী সরকার, বাংলাদেশের প্রথম সরকার। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার গঠিত হয় বলে তাজউদ্দিন আহমেদ ঘোষণা দেন। এরপরে হচ্ছে স্বাধীন বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে হচ্ছে 10 এপ্রিল। এরপরে হচ্ছে প্রথম অন্তর্বর্তীকালীন যে সংবিধান, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটি 10 এপ্রিল 1971 সালে। এবং দ্বিতীয় অন্তর্বর্তীকালীন যে সংবিধান, সেটা হচ্ছে অস্থায়ী সংবিধান দেশ, সেটা হচ্ছে 1972 সালে। ওকে, তো প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান এবং দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধানের যে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 10 এপ্রিল 1971, আরেকটা হচ্ছে অস্থায়ী সংবিধান, এটা হচ্ছে 1972। যাই হোক, এরপর 11 এপ্রিল যে ঘটনাগুলো ঘটেছে, তাজউদ্দিন আহমেদ বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের ঘোষণা দিয়েছে। 12 এপ্রিলের যে ঘটনা 1971, সেটা হচ্ছে এই দিনে
মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়। এছাড়াও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সর্বাধিনায়ক করা হয়। যাই হোক, এম.এ.জি. ওসমানীকে মন্ত্রী মর্যাদায় প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করা হয়। মুজিবনগর সরকারের হচ্ছে যে শপথের স্থান হচ্ছে মেহেরপুর জেলার ভবেরপাড়া ইউনিয়নের বৈদ্যনাথ তলায়। যাই হোক, এরপরে শপথ বাক্য পাঠ করান হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। খুবই গুরুত্বপূর্ণ, এটা শপথ বাক্যটা কে পাঠ করান? অধ্যাপক ইউসুফ আলী, যিনি চিফ হুইপ। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল হান্নান। এরপর স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রাটা শুরু হয় 17 এপ্রিল 1971। 18 এপ্রিল 1971 বিষয়টা কী ঘটেছে? 18 এপ্রিল মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে ভারতের কলকাতায় পাকিস্তানের দূতাবাসে সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা, সেটি উত্তোলন করা হয় 18 এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে 18 এপ্রিল হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকাটা উত্তোলন করা হয় ভারতের কলকাতায় পাকিস্তানের দূতাবাসে। কলকাতার ডেপুটি হাই কমিশনার ছিলেন, কলকাতার যে ডেপুটি হাই কমিশনার তার নামটা একটু মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ একটি তথ্য, এম হোসেন আলী। মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী। মুজিবনগর সরকারের সদস্য ছিলেন 6 জন। ধরন রাষ্ট্রপতি শাসিত। মন্ত্রণালয় বা বিভাগ ছিল 12টি। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী ও উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। সচিব ছিল 10 জন। অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামান, খুবই গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র সচিব ছিল জনাব মাহবুবুল আলম চাষী। মুখ্য সচিব রুহুল কুদ্দুস। ক্যাবিনেট সচিব এইচ.টি. ইমাম। নারী নেত্রী ছিল বেগম রাজিয়া উসমান। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, তার সম্পর্কে আমরা একটু জানি। প্রতিরক্ষা, পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, তথ্য সম্প্রচার, বেতার এবং টেলিযোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলী, পরিকল্পনা, উন্নয়ন, শিক্ষা, স্থানীয় স্বায়ত্তশাসন, শ্রম ও সমাজ কল্যাণ, সংস্থাপন ও প্রশাসন এবং যে বিষয়ের দায়িত্ব মন্ত্রিপরিষদের অন্য কোনো সদস্যকে দেয়া হয়নি। ক্যাপ্টেন মনসুর আলী হচ্ছে আমার ভয়েসটা মনে বন্ধ হয়ে গিয়েছে, একটু চেক করে নিই। ওকে জি, আমার মাইকটা বন্ধ থাকার কারণে হয়তো বা আপনি একটু ফ্যানের আওয়াজ পেতে পারেন, যেটা হয়তো বা ডিস্টার্বের কারণ হতে পারে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমরা পরবর্তী টপিকে শুরু করি, পরবর্তী টপিক বলতে টপিকটাকে আর কি শেষ করি। ওকে, এপ্রিল মাসের যে ঘটনা। যাই হোক, এরপরে ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী, যিনি অর্থ ও জাতীয় রাজস্ব, শিল্প, বাণিজ্য, পরিবহন, খাদ্য, বস্ত্রের দায়িত্ব ছিলেন। এইচ.এম. কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কৃষি, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীটাকে বলুন দেখি আপনার কাছে প্রশ্ন হলেও কমেন্ট করে জানাবেন, এবং উত্তর দিতে পারলে আপনাদের জন্য পুরস্কার রয়েছে। ওকে, যাই হোক, খন্দকার মোশতাক পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাককে খুবই অপছন্দ করতেন আমাদের শেখ হাসিনা। ওকে, স্বৈরশাসক, তিনি খন্দকার মোশতাককে খুবই অপছন্দ করতেন। পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, মনে থাকে যেন, পররাষ্ট্র আইন এবং সংসদ বিষয়ক যে মন্ত্রী, তিনি ছিলেন খন্দকার মোশতাক। মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছে 9 সেপ্টেম্বর 1971 সালে। মুজিবুর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ, যে উপদেষ্টা পরিষদ হচ্ছে শেখ হাসিনা পালনের পরে গঠিত হয়েছিল। এরকম মুক্তিযুদ্ধের সময় একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল 9 সেপ্টেম্বর 1971। তখন 9 সেপ্টেম্বর, তো মুক্তিযুদ্ধ যখন প্রায় শেষের দিকে, তখন সদস্য পাঁচটি রাজনৈতিক দলের 8জন মিলে এই সদস্য হয়েছিল। 5টি রাজনৈতিক দল ছিল সেখানে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সভাপতি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি হচ্ছে সবচেয়ে ত্যাগী নেতা আমার মতে। যাই হোক, আপনাদের কমেন্ট আপনি জানাবেন। ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল তার হচ্ছে দলের নাম। তাজউদ্দিন আহমেদ, তিনি ছিলেন আওয়ামী লীগের। খন্দকার মোস্তাদ আওয়ামী লীগ। এম মনসুর আলী আওয়ামী লীগ। এইচ.এম. কামরুজ্জামান আওয়ামী লীগ। কমরেড মণি সিংহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, আপনাদের নামটা মনে আছে? কমরেড মণি সিংহ, আমি মনে হয় প্রথম শুনেছি। অধ্যাপক মুজাফফর আহমেদ ন্যাশনাল আওয়ামী পার্টি। শ্রী মনোরঞ্জন ধর বিএনসি, হচ্ছে তার দলের নাম ছিল বিএনসি। শ্রী মনোরঞ্জন ধর, অধ্যাপক মুজাফফর আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি। এটা কিন্তু হচ্ছে কার পার্টি? ন্যাশনাল আওয়ামী পার্টি, আব্দুল হামিদ খান ভাসানীর। ওকে, যাই হোক, 22 ডিসেম্বর 1971 প্রবাসী সরকার বাংলাদেশে ফেরত আসে। 22 ডিসেম্বর 1971 সালে কি প্রবাসী সরকার বাংলাদেশে ফেরত আসে? কবে? 22 ডিসেম্বর 1971। 16 ডিসেম্বর স্বাধীনতা পেলেও সরকার ফেরত আসে 22 ডিসেম্বর। 12 জানুয়ারি 1972 সালে মুজিবনগর সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। 12 জানুয়ারি হচ্ছে আমাদের এই মুজিবনগর সরকারের যে মেয়াদ, সেই মেয়াদ হচ্ছে শেষ হয়ে যায়। মুজিবনগর সরকারের প্ল্যানিং সেল যে কী প্ল্যানিং ছিল সেই বিষয়টা আমরা একটু জানবো।
চলুন, প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে স্বাধীন দেশের উপযোগী প্রশাসন ও আমলাতন্ত্রকে কিভাবে ঢেলে সাজানো যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য সরকার একটি প্ল্যানিং সেল গঠন করেন। প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে স্বাধীন দেশের উপযোগী প্রশাসন ও আমলাতন্ত্রকে কিভাবে প্রশাসন আর আমলাতন্ত্রকে ঢেলে সাজানো যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য সরকার একটি প্ল্যানিং সেল গঠন করে। প্রধান অর্থনীতিবিদ ছিলেন সনৎ কুমার সাহা। প্রধান অর্থনীতিবিদ ছিলেন এখানে সনৎ কুমার সাহা। গবেষণা কর্মকর্তা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গবেষণা কর্মকর্তা ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস। গবেষণা কর্মকর্তা বাংলাদেশের নাগরিক কমিটি বিসিসি। মুক্তিযুদ্ধকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ন্যাশভিলে গঠন করেন বাংলাদেশ নাগরিক কমিটি। তিনি হচ্ছে কি করছে, মুক্তিযুদ্ধকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ন্যাশভিলে গঠন করেন বাংলাদেশ নাগরিক কমিটি বিসিসি। ওকে, কোথায়? যুক্তরাষ্ট্র বিষয়ে গঠন করছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এই কমিটির উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের সমর্থন আদায়। এই কমিটির উদ্দেশ্য ছিল কি? মুক্তিযুদ্ধের সমর্থন আদায়। পাকিস্তানকে সামরিক সহযোগিতা বন্ধ করতে মার্কিন কংগ্রেসে লবিং করা। পাকিস্তানকে যাতে সামরিক সহযোগিতা না করে এর জন্য মার্কিন কংগ্রেসে লবিং করা ছিল হচ্ছে এর কাজ। ওকে, সো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওকে, এই বিষয়টা কিন্তু আমরা হচ্ছে জানতামই না বা অবগত একদম ছিলাম না বললেই চলে। যাই হোক, আবার মনে হয় আমার কানেকশন ফেল করছে। মুজিবনগর সরকারের যে কার্যাবলী, সেই কার্যাবলীগুলো জানি যে মুজিবনগর সরকারের কার্যাবলী কী ছিল। যুদ্ধ পরিচালনার সুবিধার্থে 11 জুলাই 1971 তারিখে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। এই 11 সেক্টরে বিভক্ত করছে, এপ্রিলে কিন্তু 4টি সেক্টরে বিভক্ত করছে, এরপরেও 3টি যোগ করছে তাজউদ্দিন আহমেদ, তারপরে 11টি করা হয়েছিল। সেই 11টি কবে করা হয়েছিল? 11টি করা হয়েছিল 11ই জুলাই। ওকে, সো 1971 সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। কর্নেল অব এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ও সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। সেই বিষয়টা কিন্তু আমরা একটু আগে বলেছি। যাই হোক, এরপরে হচ্ছে কি করা হয়েছে, বিশ্বের জনমত গঠন ও স্বীকৃতির জন্য লন্ডন, দিল্লি, ওয়াশিংটন ও নিউ ইয়র্কে কূটনৈতিক মিশন স্থাপন করা হয়। বিচারপতি কি করছে? কূটনৈতিক মিশন কিন্তু স্থাপন করছে। অর্থাৎ যুদ্ধ নিয়ে কিন্তু খুবই হচ্ছে দেশে বিদেশে খুব ভালোভাবেই সোচ্চার থাকা হয়েছে। ওকে, যাই হোক, যে সোচ্চারটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের যারা হচ্ছে মূলত সেভেন সিস্টার্স, তারা কিন্তু বিভক্ত হতে চায়, বাট এই বিষয়টা কিন্তু তারা করতে পারছে না, যা হচ্ছে খুবই প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, যাই হোক, এরপরের টপিকে আমরা যাই। বিচারপতি আবু সাইদ চৌধুরীকে প্রবাসী সরকারের বিশেষ দূত হিসেবে আন্তর্জাতিক সমর্থন আদায়ের দায়িত্ব দেওয়া হয়। বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদেশে হচ্ছে যে তিনি ছিলেন বিশেষ দূত। এরপরে বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য বাংলাদেশকে 9টি, পরবর্তী 11টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয় এবং প্রথমে গিয়ে 9টি এবং পরবর্তীতে 11টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়। প্রচার ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে এই সরকারের অধীনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হয়। প্রচার ও মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনস্তাত্ত্বিক যুদ্ধটা কি? এই যে আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযুদ্ধের গানগুলো, সেই গানগুলো মানুষের মনে স্ফুলিঙ্গ তৈরি করেছিল। যে স্ফুলিঙ্গে যখনই হচ্ছে সেই গানটা বেজে উঠতো, মানুষের মনে হইতো যে না, আমরা স্বাধীন হতে চাই। স্বাধীন চেতা একটা ভাব অন্তরের ভিতরে থেকে বের হয়ে আসতো এবং তার জন্যই কিন্তু তারা শক্তি পেত। খাদ্য নাই, অন্ন নাই, বাসস্থান নাই, এত বড় দীর্ঘ একটা যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু শুধু শরীর দিয়ে সম্ভব না। এই যুদ্ধ যদি করতে হয় মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি স্ট্রং হতে হয়। সেই স্ট্রংনেস বাড়ানোর জন্য আমাদের যে প্রচার মাধ্যম, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এরা যদি না থাকতো তাহলে কিন্তু এই যুদ্ধ এত লং টাইম বহন করা সম্ভব ছিল না, কারণ আমরা ছিলাম গরিব এবং হচ্ছে অস্ত্রহীন। তো এক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লিখিত পরীক্ষা কিন্তু খুব ব্যাখ্যা আকারে লিখতে হবে। যাই হোক, আমরা যেহেতু হচ্ছে প্রিলিমিনারি আকারে পড়তেছি, তো একটু এমনিই পড়ে যাই। ওকে, তবুও হচ্ছে ডিটেলস জানা থাকলে কি এই তথ্যগুলো কখনো ভুল হয় না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। আপনি হচ্ছে খুব দ্রুত লাগালেও এই জিনিসটা আপনার ভুল হবে না যদি ডিটেলস জানেন, ব্যাখ্যা জানেন, ভিতর থেকে বিষয়টাকে ফিল করেন। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। মুক্তিযুদ্ধের খবর ও প্রচারণের জন্য জয় বাংলা নামক পত্রিকা প্রকাশ করা হতো। কি পত্রিকা? মুক্তিযুদ্ধের খবর ও প্রচারণার জন্য জয় বাংলা। ওকে, আওয়ামী লীগের স্লোগান। সেই স্লোগানটা আওয়ামী লীগের স্লোগান বানিয়ে নেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ স্লোগান স্বাধীন বাংলাদেশের মানুষের স্লোগান।
যুদ্ধ পরিচালনার খরচ মেটাতে বাংলাদেশের ফান্ড গঠন এবং প্রবাসী বাঙালিদের কাছ থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করা হয়। এই কাজটা কিন্তু একদম পুরো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল, কারণ ফান্ড সংগ্রহ সরকারি, অর্থাৎ কোথায় ফান্ড পাবেন আপনি বলেন? বিদেশ থেকে তো কিছু কেনাকাটা করতে হবে, কিছু চাল যাই হোক আমদানি করতে হবে, ভারত থেকেও কিনলে সে আমাকে বাংলা দেবে, তাকে তো টাকা দিয়ে কিনতে হবে। তো এই যে ফান্ড কালেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের যে দ্বিতীয়বারের যে স্বাধীনতা, 5ই আগস্টের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু সম্ভব এবং দ্রুত সম্ভবপর হয়েছিল আমাদের প্রবাসী ভাইদের জন্য। তারা যখনই রেমিটেন্স প্রবাহ বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ একদম অর্থনীতি এমন ধাক্কা খেয়েছে, সেই অর্থনীতিকে মানে পুনরুদ্ধার করা সম্ভবপর হয়নি। এই বিষয়টাতেই হচ্ছে তারা বেশি আগাতে পারেনি, নয়তো যদি অর্থ প্রবাহ ঠিক থাকতো পুরো কচুকাটা করে দিত সবাইকে। যাই হোক, এর জন্য প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তারা আসলেই যোদ্ধা এবং রেমিটেন্স যোদ্ধা। প্রায় 1 কোটি শরণার্থী ত্রাণ ও আশ্রয়ের জন্য ভারত সরকার ও আন্তর্জাতিক রেড ক্রসের সাথে সমন্বয় করা হয়। প্রায় 1 কোটি শরণার্থী ত্রাণ আশ্রয়ের জন্য 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। এটা হচ্ছে মনে হয় সত্য হতেও পারে। যাই হোক, 10 এপ্রিল 1971 তারিখে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্র জারি অনুমোদন করা হয়। 10 এপ্রিল 1971 তারিখে 10 এপ্রিল কিন্তু এই যে এপ্রিল মাসে 10 তারিখ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু পড়েছিলাম যে এখানে হচ্ছে ঘোষণাপত্র দিয়েছিল 10 এপ্রিল 1971। আর দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান, অস্থায়ী সংবিধান আদেশ 1972, এই তথ্য কিন্তু আমরা পূর্বেই পড়ে এসেছি, আবার রিপিট করার কারণে এটা কিন্তু ভালো মনে থাকবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী, চিফ অফ স্টাফ অব কর্নেল আব্দুর রব। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী আর চিফ অফ স্টাফ কর্নেল আব্দুর রব। চিফ অফ স্টাফ ছিলেন কে? কর্নেল আব্দুর রব। খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু। ডেপুটি চিফ অফ স্টাফ ও বিমান বাহিনীর প্রধান এ কে খন্দকার। বিমান বাহিনীর প্রধান ছিলেন কে? এ কে খন্দকার। সদর দপ্তর ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। সদর দপ্তর কোথায় ছিল? ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। মোহাম্মদ আতাউল গনি ওসমানী, এম.এ.জি. ওসমানী 1942 ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর। ও তিনি কিন্তু কে ছিলেন? ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর ছিলেন। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি বার্মা, মিয়ানমার রণাঙ্গনে ব্রিটিশ বাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে যুক্ত হন। তিনি বার্মাও কিন্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি মিয়ানমার রণাঙ্গনে ব্রিটিশ বাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে যুক্ত হন। অর্থাৎ ব্রিটিশ বাহিনীতে কিন্তু কী ছিলেন? মেজর ছিলেন। তার মানে বুঝতেই হবে তার হ্যাডাম ছিল, এর জন্যই তাকে মুক্তিবাহিনীর এত বড় দায়িত্বে হচ্ছে তাকে রাখা হয়েছিল। 1967 সালে কর্নেল পদে থাকা অবস্থায় 1967 সালে কর্নেল পদে থাকা অবস্থায় কিন্তু তিনি অবসর গ্রহণ করছেন। মানে আসলে অবসর গ্রহণ করছেন না, জোর করে অবসর গ্রহণ করানো হয়েছে। এবং তিনি কি আসলেই সেই সুফল ভোগ করতে পেরেছিলেন? এত বড় একজন যোদ্ধা আমাদের মাঝে ছিলেন, তিনি হচ্ছে সব মুক্তিবাহিনীর চিফ ছিলেন, বুঝতে হবে। 70 নির্বাচন সিলেট থেকে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয় পাকিস্তানিরা ডাকাত পাপা টাইগার নামে। তারা কি ছিলেন? পাপা টাইগার। 4 এপ্রিল 1971 তেলিয়াপাড়া রণকৌশল নেতৃত্ব প্রদান করেন। 12 এপ্রিল 1971 বাংলাদেশের সশস্ত্র বাহিনী মুক্তিবাহিনী প্রধান সেনাপতি হন। 17 এপ্রিল 1971 মুক্তিবাহিনীর সিইএনসি কমান্ডার ইন চিফ নিযুক্ত হন। মুক্তিবাহিনীর চিফ নিযুক্ত 17 এপ্রিল, এটা কিন্তু আমরা পূর্বে পড়ে এসেছি। 26 ডিসেম্বর 1971 স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। 26 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান ছিলেন কিন্তু এম.এ.জি. ওসমানী, মোহাম্মদ আতাউল গনি ওসমানী। সেপ্টেম্বর 1976 জাতীয় জনতা পার্টি নামে দল গঠন করেন। এমনকি তিনি 1976 সালে দলও গঠন করছেন, জাতীয় জনতা পার্টি, যে পার্টি এখন কিন্তু বিলুপ্ত। আব্দুল করিম খন্দকার সম্পর্কে আমরা একটু জানি। মুক্তিযুদ্ধে আব্দুল করিম খন্দকার ছিলেন মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি, ডেপুটি কমান্ডার। তিনি ছিলেন বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান এবং অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক। তিনি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এবং অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক। পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান ছিলেন। সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার। অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক ছিলেন। তিনি ছিলেন বিমান বাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকার। পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশের সরকারের প্রতিনিধি। পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধি। তার রচিত 1971 ভেতরে বাইরে, এটা হচ্ছে তার রচিত বই। মুক্তিবাহিনী সম্পর্কে আমরা একটু জানবো।
আমাদের বিষয়টা শেষ হবে হচ্ছে ডিসেম্বর মাসের ঘটনা প্রবাহের আগে। এপ্রিলে হচ্ছে আমরা শেষ করতে পারিনি। এপ্রিলের পরে হচ্ছে আমরা মুক্তিবাহিনী সম্পর্কে জানবো, কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে জেনেছি। এরপরে জানবো সেক্টর কমান্ডারদের নাম মনে রাখার হচ্ছে বিভিন্ন কৌশল। এরপরে মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া নিব। ব্যাস, এরপরে হচ্ছে আমাদের এখানেই হচ্ছে বহির্বিশ্বের দূত ছিল কে এই বিষয়টা জানবো, যৌথ বাহিনী সম্পর্কে সামান্য কিছু তথ্য জানবো। তাহলে আমাদের প্রিলিমিনারিতে যে এপ্রিল মাসের ঘটনা প্রবাহ, মুক্তিবাহিনী এবং হচ্ছে মুক্তিযুদ্ধের যে সেক্টর, এই কিছু কিছু এই সকল বিষয় হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু সব মানে একদম ছেঁকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ওকে, ব্রড কোনো তথ্য না। তো প্রতিটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। এরপরও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি বলে যাচ্ছি। যাই হোক, চলুন আমরা হচ্ছে পরবর্তী বিষয়ে যাই। এগুলোতে মনে হয় চার্জ নাই, এটা কোনো কথা হলো? চার্জ ছাড়া ভালো লাগে না। ওকে, মুক্তিবাহিনী নিয়মিত বাহিনী, সেক্টর ট্রুপস, 11টি সেক্টরের দায়িত্ব, সেক্টর কমান্ডার, 64টি সাবসেক্টর, ব্রিগেড ফোর্স ছিল, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স, এটা কিন্তু ছোটোবেলায় পড়ছে একদম পিছিয়ে থাকতে। মেজর জিয়াউর রহমান, এস ফোর্সে মেজর কে এম শফিউল্লাহ, এরপরে কে ফোর্সে মেজর খালেদ মোশাররফ। অনিয়মিত বাহিনীর মধ্যে ছিল ছাত্র যুবকরা, গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সরকারি নাম গণবাহিনী, এদের সরকারি নাম ছিল কিন্তু কি গণবাহিনী। আঞ্চলিক বাহিনীর মধ্যে বাহিনীর নাম ছিল প্রধান অপারেশন কাদেরিয়া বাহিনী, আফসার ব্যাটালিয়ন, হেমায়েত বাহিনী, বাতেন বাহিনী। ওকে, তো কাদেরিয়া বাহিনী কি টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও জেলার অংশবিশেষ ছিল। এরপরে আফসার ব্যাটালিয়ন ছিল ভালুকা, ময়মনসিংহ। হেমায়েত বাহিনী গোপালগঞ্জ, বরিশাল। এটা কিন্তু খুবই পরিচিত ছিল এবং খুব ভয়ঙ্কর বাহিনী ছিল হেমায়েত বাহিনী। আমি বরিশালে ছিল তো কিছুটা শুনেছি দাদিদের কাছে থেকে, যেহেতু বরিশাল সদরে, এর জন্য আর ভালো জানি। গোপালগঞ্জ, বরিশালে। বাতেন বাহিনী টাঙ্গাইল। কারণ মুক্তিযুদ্ধের পরেও এই হেমায়েত বাহিনীকে মানুষ খুবই ভয় পেত। এরপর আকবর বাহিনী মাগুরা, ঝিনাইদহ। লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ, পাবনা। জিয়া বাহিনী সুন্দরবন এলাকা। ক্র্যাক প্লাটুন ঢাকা শহর। ওকে, বাতেন বাহিনী টাঙ্গাইল। যাই হোক, সেক্টর কমান্ডারদের নাম মনে রাখার জন্য জিয়ার খাস 10 বানুর, ওজন শূন্যতা। সেক্টর কমান্ডারদের নাম মনে রাখার জন্য একটা টেকনিক, সেটা হচ্ছে জিয়ার খাস 10 বানুর, ওজন শূন্যতা। জিয়ার খাস 10 বানুর, বানরের দিলেও হইতো, জিয়ার খাস 10 বানরের ওজন শূন্যতা, কিন্তু বিষয়টা তাদের সাথে হচ্ছে মানে অসম্মান করা হয়ে যেত। যাই হোক, এটা যেহেতু টেকনিক, তবুও আমরা এভাবেই মনে রাখবো, জিয়ার খাস 10 বানুর, ওজন শূন্যতা। তো জিয়া হচ্ছে জিয়াউর রহমান, 1 নং সেক্টরে ছিল। খাস খালেদ মোশাররফ, মানে জিয়ার খালেদ মোশাররফ। কে এম শফিউল্লাহ। তারপরে কি খাস 10 দ সিআর দত্ত। মীর শওকত আলী। তারপরে বানুর হচ্ছে উইং কমান্ডার বাশার নূর, কাজী নুরুজ্জামান ও ওসমান চৌধুরী। জন মেজর জলিল। শূন্য অর্থাৎ কোনো সেক্টর কমান্ডার ছিল না, তা কর্নেল আবু তাহের। ওকে, আর এই যে নামগুলো বললাম, যে এটা সাজানো কিন্তু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 হিসাবে। ওকে, যে জিয়ার খাস 10 বানুর, ওজন শূন্যতা। তো হচ্ছে জিয়াউর রহমান 1 নংয়ে ছিল। তা খালেদ মোশাররফ হচ্ছে কি 2 নংয়ে ছিল। তারপরে খাস শফিউল্লাহ 3 নংয়ে ছিল। দতে কে ছিল? দত্ত, সিআর দত্ত 4 নংয়ে ছিল। তারপরে কি থেকে মীর শওকত আলী 5 নংয়ে ছিল। তারপরে বাকে উইং কমান্ডার বাশার ছিল 6 নংয়ে। এরপরে নুরুজ্জামান, তিনি ছিলেন কোথায়? 7 নংয়ে। তার র দিয়ে কি হবে? ওই র তো হবে না, সরি, বানুর, মানে বাতে হচ্ছে বাশার আর নূরে হচ্ছে নুরুজ্জামান। এরপর ওজনের ওতে ওসমান চৌধুরী 8 নংয়ে। জনে মেজর জলিল। ওকে, 9 নংয়ে। শূন্যতে শূন্য আর তাতে আবু তাহের। কে আবু তাহের? কর্নেল আবু তাহের। ওকে, যাই হোক, এটা কিন্তু সিরিয়ালে খুব ভালোই হয়েছে, যে বেশি কষ্ট করতে হবে না। বাবার এই মনে ভুলে যেতাম, ছোটোকালে অনেক পড়তাম, পিটায় শিখাইছে, এখন একদম পানির মতো ক্লিয়ার। ওকে, গুরুত্বপূর্ণ তথ্য একটু জেনে নিই। পার্বত্য চট্টগ্রাম ছিল 1 নং সেক্টরে। আমরা হচ্ছে এইটার একটা ম্যাপ আছে, সেই ম্যাপটা যদি আমরা দেখি, সো ওই ম্যাপটা যদি একবার আপনি নজর দেন, এই ম্যাপটা একদম সহজ। এই ম্যাপটার নজর দিলে হচ্ছে আপনার কাছে একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এর জন্য আমি এগুলো আপাতত পড়লাম না, আমরা হচ্ছে দেখি পরবর্তী টপিকে।
মুক্তিযুদ্ধে অনিয়মিত ও ব্যতিক্রমী সেক্টর ছিল 10 নং সেক্টর, নৌবাহিনীর সেক্টর। এই 10 নং সেক্টর কিন্তু কী ছিল? নৌবাহিনীর সেক্টর ছিল, মনে রাখতে হবে কিন্তু। নৌবাহিনীর 8 জন বাঙালি কর্মকর্তা কর্তৃক পরিচালিত সেক্টর 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম ছিল অপারেশন জ্যাকপট। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর যে মুক্তিযুদ্ধের অভিযান ছিল, এই অভিযানের নাম ছিল কি? অপারেশন জ্যাকপট। এটা কিন্তু হচ্ছে ভুলে যাই বলতে এটা গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডারদের আক্রমণের সাংকেতিক যে নির্দেশ দেওয়া হতো স্বাধীন বাংলা বেতারের গানে, সাংকেতিক নির্দেশ দেওয়া হয় স্বাধীন বাংলা বেতারের গানে, যাতে করে হচ্ছে কি কেউ বিষয়টা আন্দাজ করতে পারতো না। একটা গুরুত্বপূর্ণ আইডিয়া, কিন্তু খুব ইন্টারেস্টিং আইডিয়া। যাই হোক, এরপর আমি বললাম 1 নং হচ্ছে আপনি একদম হচ্ছে যে আমার যে বাংলাদেশের মানচিত্র দেখতেছেন, সেখানে হচ্ছে চট্টগ্রাম থেকে শুরু করবেন। ওকে, আমরা হচ্ছে কোথা থেকে শুরু করবো? এই যে চট্টগ্রাম থেকে শুরু করব। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এগুলো ছিল 1 নং। এরপর একটু চট্টগ্রাম উপরেই উঠবো। তার চট্টগ্রাম উপরে যে কে আছে, যে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ি, এগুলা। এরপর আবার একটু 3 নংয়ে যাবো। 3 নংয়ে কে আছে? 3 নংয়ে আছে হচ্ছে যে হবিগঞ্জ, সিরাজগঞ্জ ইত্যাদি। এরপরে আবার হচ্ছে 3 নংয়ের উপরে 4 নং। 4 নংয়ে কে আছে? একটু মৌলভীবাজার, একটু কিশোরগঞ্জ, এগুলো নিয়ে হচ্ছে 5 নংয়ে সিলেট, সুনামগঞ্জ। এইভাবে যে হচ্ছে এরপরে এদিকে আসবো 11 নং। এখান থেকে 1 2 3 4 5, 5টাই হচ্ছে আমাদের এই পূর্ব দিকে। একদম উত্তরে আছে ময়মনসিংহ। এরপরে হচ্ছে আমাদের এই রংপুর বিভাগ, রংপুর অংশ 6 নংয়ে। নিচে আসবো আবার 7 নং। 7 নংয়ের মাঝখানে ভাগ করবেন একদম ঢাকা বরাবর। 7 নংয়ে আসবেন কে? রাজশাহী বিভাগ। এরপরে হচ্ছে 8 নংয়ে কুষ্টিয়া। আর 9 নংয়ে এই যে সুন্দরবন যে এরিয়া, সেই এরিয়া। আর 10 নংয়ে তো এই যে আমাদের সমুদ্র, অর্থাৎ পানিপথ। ওকে, সো এটাই হচ্ছে মূলতই এই 11টি সেক্টরে হচ্ছে মূলত ভাগ করা হয়েছিল। যাই হোক, আমরা হচ্ছে পরবর্তী টপিকে আগাই। ওকে, সো 1 নং সেক্টর হচ্ছে, আমি তো বললামই যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী ইত্যাদি অংশবিশেষ ছিল। সদর দপ্তরগুলো আমরা জানি যে 1 নং সেক্টরের সদর দপ্তর ছিল হচ্ছে হরিণা। ওকে, 2 নং সেক্টরে ছিল মেলাঘর। 2 নং সেক্টরে মেলাঘর সদর দপ্তর। 3 নং সেক্টরে ছিল হেজামারা। 4 নং ছিল করিমপুর বা মাসিমপুর। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সদর দপ্তরগুলো কোথায় ছিল? প্রথমটা ছিল হচ্ছে করিমপুর 4 নং সেক্টরে, আর ছিল মাসিমপুর। 5 নং সেক্টরে ছিল বাঁশতলা। 6 নং সেক্টর ছিল বুড়িমারি, পাটগ্রাম। 7 নং সেক্টর ছিল তরঙ্গপুর। 8 নং সেক্টরে ছিল কল্যাণী, বেনাপোল। 9 নং সেক্টরে ছিল টাকি, বসিরহাট। 10 নং সেক্টরে ছিল কে? নৌ। 11 নং সেক্টরে ছিল মহেন্দ্রগঞ্জ সদর দপ্তর। সব সদর দপ্তরের নাম বলছি আমরা। এম এ জলিল, মোহাম্মদ আব্দুল জলিল, 9 ফেব্রুয়ারি 1942 থেকে 19 নভেম্বর। এম এ জলিল সম্পর্কে আমরা একটু জেনে আসবো। এর আগে একটু পানির বিরতি দিই, অনেকক্ষণ ধরে কথা বলতেছে। চলুন 1 মিনিটের পানির বিরতি শেষে আমরা আবার ফিরে এসেছি। হচ্ছে 9 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন এম এ জলিল। এম এ জলিল খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। এর সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। তিনি স্বাধীন বাংলাদেশের প্রধান রাজবন্দী। 31 জনের শয্যাশর থেকে ঢাকায় যাওয়ার পথে 16 জন মুক্তিযোদ্ধার সাথে গ্রেফতার হন। 16 জন মুক্তিযোদ্ধার সাথে তিনি গ্রেফতার হন 31 ডিসেম্বর, ওকে, 1989। তার জীবন মৃত্যুকাল আর কি। জাসদ জাতীয় মুক্তিযুদ্ধ আন্দোলনের নেতা। জাসদ বা জাতীয় মুক্তিযুদ্ধ আন্দোলনের নেতা ছিলেন এম এ জলিল। তার রচিত গ্রন্থ অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, সীমাহীন সমর, কৈফিয়ত কিছু কথা। মৃত্যু হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে 19 নভেম্বর 1989। বহির্বিশ্বে দূত। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশের দূতাবাসের হাই কমিশনার ছিল বিচারপতি আবু সাঈদ চৌধুরী। বহির্বিশ্ব সরকারের বিশেষ দূত। কলকাতার মিশনের প্রধান ছিলেন হোসেন আলী। দিল্লির প্রধান ছিলেন হুমায়ুন রশিদ। যুক্তরাষ্ট্র কানাডার প্রধান ছিলেন এম আর সিদ্দিকী। 1971 সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা। যৌথ বাহিনী গঠন 21 নভেম্বর 1971 সালে মুক্তিবাহিনী ও ভারতের সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী ও কমান্ডো বাহিনী গঠন করে। কবে? একদম যখন আমরা প্রায় জিতে গেছি, তার হচ্ছে 1 মাস আগেও না, জিতে গেছি তখন হচ্ছে এই মুক্তিবাহিনী গঠন করা হয়, যার জন্য একটু জোর বিষয়টা দ্রুতগতি হয়, বাট দ্রুত গতিটা হয়, বাট এটা হচ্ছে কনফার্ম হয়ে গেছে যখন আমরা বুঝে গেছি তখনই হচ্ছে বিষয়টা আর কি হয়েছে। যাই হোক, ভারতীয় সশস্ত্র বাহিনীকে বলা হতো মিত্র বাহিনী। মিত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ করে 3রা ডিসেম্বর
তেসরা জানুয়ারি 16 ডিসেম্বর ভারতীয় সশস্ত্র বাহিনীকে বলা হয়তো মিত্র বাহিনী। আর এটা হচ্ছে যুদ্ধ করে 3রা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর। যৌথ কমান্ডের প্রধান ও ভারতের সেনাপ্রধান ফিল্ড মার্শাল শ্যাম জামশেদজি মানকেশ। যৌথ কমান্ডের প্রধান ও ভারতের সেনাপ্রধান যৌথ সেনাপ্রধান হচ্ছে ফিল্ড মার্শাল শ্যাম জামশেদজি মানকেশ। পূর্বাঞ্চলীয় কমান্ডারের চিফ অফ জেনারেল স্টাফ JFR জ্যাকব। যৌথ কমান্ডারের অধিনায়ক ও ভারতের সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। এটা কি? যৌথ কমান্ডারের অধিনায়ক, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার। আর যে নাম বললাম JFR জ্যাকব, ফিল্ড মার্শাল শ্যাম জামশেদজি, তিনি ছিলেন যৌথ কমান্ডারের প্রধান। আর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা ছিলেন হচ্ছে কমান্ডারের অধিনায়ক, যৌথ কমান্ডার অধিনায়ক। আর ফিল্ড মার্শাল শ্যাম জামশেদজি মানকেশ ছিলেন যৌথ কমান্ডারের প্রধান, ভারতের সেনাপ্রধান। আর তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার। ওকে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। যাই হোক, এরপরে হচ্ছে আমরা পরবর্তী আজকে আর এই বিষয় নিয়ে আলোচনা করব না। আমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ ডিসেম্বরের যে মাসের যে ঘটনা প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ, ডিসেম্বর মাস, এই মাসের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে আমরা পরবর্তী দিন পড়ব। ওকে, ডে 1-এ বাংলাদেশ বিষয়াবলীর প্রিলিমিনারি এখানেই শেষ।